এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। এখানে বর্ণিত ঘটনা ও সংলাপ ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তৈরি হলেও কিছু অংশ নাটকীয়তার প্রয়োজনে পরিবর্তিত হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। ধন্যবাদ। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। 1888 সালের 5ই সেপ্টেম্বর মাদ্রাজ প্রেসিডেন্সির তিরুটানি গ্রামে এক দরিদ্র তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরিবারের আর্থিক অভাব থাকা সত্ত্বেও দারিদ্রতার বিরল প্রতিভার পথে বাধা হতে পারেনি। এরপর রাধাকৃষ্ণনের শিক্ষা জীবন শুরু হয়। প্রথমে তিরুটানির একটি স্কুল, তারপর তিরুপতির হারমান্সবাগ ইভানজেলিক্যাল লুথেরান মিশন স্কুল এবং শেষে ভেলোরের ভুরসিস কলেজে। পড়াশোনার তার এই মেধা দেখে কলেজের শিক্ষকরা মুগ্ধ হতেন। রাধাকৃষ্ণন, তোমার উত্তরগুলো এতটাই সঠিক যে মনে হয় তুমি একজন দার্শনিকের মতোই ভাবো। অবশ্য তুমি যদি এ বিষয়ে আরো পড়াশোনা করতে আগ্রহী হয়ে থাকো তাহলে আমায় জানিও, আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ স্যার, আমিও এ বিষয় নিয়ে পড়তে আগ্রহী, কিন্তু আমার পরিবারের আর্থিক সমস্যার কারণে আমি সেটা করতে পারবো না। তুমি কোনো রকম চিন্তা করো না, ইউ ডোন্ট ওয়ারি। তোমার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সবসময় সাহায্য করতে প্রস্তুত থাকিবে। উই অল আর রেডি টু হেল্প ইউ। এরপর 1906 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল দ্য ইথিক্স অফ দ্য বেদান্ত। এই গবেষণাপত্রে তিনি ব্রিটিশ দর্শনের ভুল ব্যাখ্যাগুলো তুলে ধরেন। তোমার গবেষণা পত্রটি সত্যি অসাধারণ রাধাকৃষ্ণন। বেদান্তের দর্শনকে তুমি যেভাবে তুলে ধরেছ তাতে মনে হয় তুমি একজন প্রকৃত দার্শনিক। এটা আপনাদের উৎসাহ এবং শিক্ষকদের অনুপ্রেরণা ছাড়া সম্ভব ছিল না। আমি শুধু ভারতীয় দর্শনকে তার নিজস্ব গৌরব ফিরিয়ে দিতে চেয়েছিলাম। এরপর রাধাকৃষ্ণনের কর্মজীবনের প্রধান অংশ ছিল শিক্ষকতা। 1909 সালে তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শন শাস্ত্রের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তোর কি মনে হয় না রাধাকৃষ্ণন স্যারের ক্লাসগুলো এত অন্যরকম হয় কেন? কারণ উনি শুধু বই থেকে শেখান না, বরং দর্শনের মাধ্যমে জীবনের রহস্যগুলোও আমাদের সামনে তুলে ধরেন। তাই ওনার ক্লাস কখনো একঘেয়ে লাগে না। কিন্তু স্যারের এই গভীর দর্শন কি আমরা সবাই বুঝতে পারছি? ক্লাসের অনেকেই তো বেশ কঠিন বলে মনে করে। একদমই না, তিনি এমনভাবে সবকিছু ব্যাখ্যা করেন যে কঠিন বিষয়গুলো অনেক সহজ বলে মনে হয়। ওনার ক্লাসে গেলে মনে হয় যেন আমরা জীবনকে নতুন করে দেখছি। এরপর তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ করেন। এই সময় তিনি তার প্রথম বই দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর প্রকাশ করেন, যা তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। রাধাকৃষ্ণন, তোমার বইটি তো দারুণ প্রভাব ফেলেছে। রবীন্দ্রনাথের দর্শনকে এমন সহজ ও গভীরভাবে তুমি তুলে ধরেছ, যা সত্যি অসাধারণ। ধন্যবাদ স্যার। আমি তো শুধু চেয়েছিলাম প্রাচ্যের জ্ঞানকে পাশ্চাত্যের কাছে তুলে ধরতে, আর রবীন্দ্রনাথের দর্শন সেই কাজটি করতে আমাকে অনুপ্রাণিত করেছে। এরপর 1921 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় পঞ্চম জর্জ চেয়ার অফ মডার্ন ফিলোসফি পদে যোগ দেন। এই সময় তিনি ইন্ডিয়ান ফিলোসফি বইটির দ্বিতীয় খণ্ড লেখেন, যা প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শনের এক অসাধারণ সমন্বয়। রাধাকৃষ্ণন, আপনি সত্যিই আমাদের বিশ্ববিদ্যালয়কে এক নতুন সম্মান এনে দিয়েছেন। আপনার মতো একজন দার্শনিককে আমাদের শিক্ষা ব্যবস্থা পেয়ে আমরা খুবই গর্বিত। স্যার, এই সম্মান শুধু আমার একার নয়, এটি ভারতীয় দর্শনের। আমি বিশ্বাস করি এই দর্শন বিশ্বকে এক নতুন পথ দেখাতে সাহায্য করবে। 1931 সালে রাধাকৃষ্ণন
অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। সেই সময় বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণার এক নতুন কেন্দ্রে পরিণত হয়। স্যার, আপনার পরিচালনায় আমাদের বিশ্ববিদ্যালয় এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আপনার এই দূরদৃষ্টি আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। আমি তো শুধু শিক্ষা ব্যবস্থার কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছি। মনে রাখবেন, একটি বিশ্ববিদ্যালয়ের সম্মান তার বিল্ডিংয়ে নয়, তার শিক্ষক ও ছাত্রদের মেধা এবং নৈতিকতায়। 1936 সালে রাধাকৃষ্ণন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্প্যাল্ডিং প্রফেসর হিসেবে যোগ দেন। তিনিই ছিলেন প্রথম ভারতীয় যিনি এই পদে আসীন হন। অধ্যাপক রাধাকৃষ্ণন, আপনার বেদান্তের ব্যাখ্যা এত সাবলীল এবং যুক্তিপূর্ণ যে আমরা অভিভূত। আপনার মতো একজন ভারতীয় পণ্ডিতকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি গর্বিত। জ্ঞান তো কোনো দেশের সীমানা মানে না। আমি শুধু জ্ঞানের সেই সেতুটি তৈরি করতে চেয়েছি যা পূর্ব ও পশ্চিমকে এক করে। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞানের আদান প্রদান, কোনো কিছুকে শ্রেষ্ঠ প্রমাণ করা নয়। শিক্ষকতা ছাড়াও রাধাকৃষ্ণন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদের দায়িত্ব পালন করেন। 1949 সালে তিনি সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। এই সময় তিনি জোসেফ স্ট্যালিনের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত রাধাকৃষ্ণন, আপনি তো একজন দার্শনিক। আমরা অবাক হয়েছে আপনি কিভাবে রাজনীতিতে এত সহজে মানিয়ে নিয়েছেন। দর্শন এবং কূটনীতি একে অপরের পরিপূরক। দর্শন মানুষকে জীবনের গভীর অর্থ বুঝতে শেখায়, আর কূটনীতি শেখায় কিভাবে সেই জ্ঞানকে মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করতে হয়। আপনি একজন দার্শনিক, কোনো সাধারণ কূটনীতিক নন। আপনার মতো মানুষেরা আমাদের মতো নেতাদেরও সঠিক পথ দেখাতে পারে। মানুষ হিসেবে আমরা সবাই এক। আমি শুধু মানুষের মধ্যে একতা ও শান্তির বার্তা নিয়ে এসেছি। 1952 সালে তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এই 10 বছর তিনি দক্ষতার সাথে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাধাকৃষ্ণ, আপনার মতো একজন জ্ঞানী মানুষ উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ায় কিন্তু আমি সত্যি খুব খুশি। আপনার প্রজ্ঞা দেশের জন্য এক বড় সম্পদ। পণ্ডিতজি, আমি একজন শিক্ষক হিসেবে দেশকে সেবা করতে চাই, আর রাজনীতি ও দর্শন একে অপরের পরিপূরক। দর্শন শেখায় কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়। আমি মনে করি যে আপনার এই দর্শনই আমাদের রাজনীতিকে একটা নতুন দিক দেখাবে। আমি নিশ্চিত আপনার নেতৃত্বে দেশ এক নতুন উচ্চতায় পৌঁছবে। আপনার এই আস্থা আমার জন্য প্রেরণার উৎস। দেশের প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেওয়াই এখন আমার একমাত্র লক্ষ্য। 1962 সালে রাধাকৃষ্ণন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এই পদে থাকাকালীন তিনি 1962 সালে ভারত চীন যুদ্ধ এবং 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করেন। স্যার, চীন এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি দেশের জন্য বড় বিপদ। এমন সময় আমরা কিভাবে এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি? আমাদের শক্তি আমাদের অস্ত্রে নয়, আমাদের নৈতিকতায়। মনে রাখবেন, কোনো জাতিকে তার জ্ঞান ও নৈতিকতা ছাড়া টিকিয়ে রাখা সম্ভব নয়। আমাদের আত্মবিশ্বাস এবং সাহসী হবে সবচেয়ে বড় অস্ত্র। রাধাকৃষ্ণন তার কর্মজীবনের বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন। 1954 সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন প্রদান করা হয়। 1938 সালে তিনি ব্রিটিশ একাডেমির সদস্য নির্বাচিত হন। স্যার, আপনি ভারতরত্ন পেয়েছেন, এটা আমাদের সবার জন্য গর্বের বিষয় স্যার। এই সম্মান আমার একার নয়, এটি ভারতের সকল শিক্ষক ও শিক্ষার্থীর সমান। কিন্তু স্যার, এই পুরস্কার তো আপনার প্রজ্ঞা এবং সারা জীবনের অবদানের স্বীকৃতি স্যার। আপনার মতো একজন শিক্ষককে যে এই সম্মানে ভূষিত করা হয়েছে, এটা তো আমাদের জন্য অনুপ্রেরণা স্যার। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। আমি বিশ্বাস করি একজন শিক্ষক হিসেবে আমি যে জ্ঞান ছড়িয়েছি সেই জ্ঞানেরই জয় হয়েছে এই পুরস্কারের মাধ্যমে।
আর তোমরা সবাই সেই জ্ঞানের এখন উত্তরাধিকারী। 1962 সালে যখন তার ছাত্ররা তার জন্মদিন উদযাপন করতে চাইল, তখন তিনি বলেন, স্যার, আগামী 5ই সেপ্টেম্বর আপনার জন্মদিন। আমরা আমরা আপনার জন্মদিনটা পালন করতে চাই স্যার, প্লিজ। যদি তোমরা সত্যি আমার প্রতি শ্রদ্ধা দেখাতে চাও, তবে আমার জন্মদিনটি শিক্ষকদের উৎসর্গ করো। এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক। জীবনের শেষ পর্যায়ে এসেও ভারতের এই মহান দার্শনিকতা তার প্রজ্ঞা ও শান্তভাব বজায় রেখেছিলেন। 1975 সালের 16ই এপ্রিল দীর্ঘ অসুস্থতার পর তার জীবনের আলো নিভে যাওয়ার ঠিক আগে তিনি এক নতুন দর্শনের জন্ম দেন। স্যার, আপনার শরীরের অবস্থা ভালো নয়। আপনাকে এখন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। আপনার কথা বলাও এখন কিন্তু উচিত নয়। ডাক্তার মশাই, একজন চিকিৎসকের কাজ শুধু রোগ সারানো নয়, জীবনের অর্থ বোঝা। আপনি চিন্তা করবেন না, আমি ঠিকই আছি। আপনার এই দূরদর্শী সত্যিই আমাদের জন্য এক বড় অনুপ্রেরণা। আপনার মতো মানুষ খুব কমই জন্মায়। একজন শিক্ষক তার ছাত্রদের মধ্যে অমর হয়ে থাকে। আমি জানি ওরা আমার এই দর্শনকে এগিয়ে নিয়ে যাবেই। আমার দেহ হয়তো থাকবে না, কিন্তু আমার দেওয়া শিক্ষা ওদের মাধ্যমে জীবিত থাকবে। এভাবেই 1975 সালের 17ই এপ্রিল একজন শিক্ষক, একজন দার্শনিক এবং একজন রাষ্ট্রনায়ক তার জীবনের শেষ মুহূর্তেও দিয়ে গেলেন এক অমূল্য বার্তা। তার দেহ চলে গেলেও তার দর্শন আজও আমাদের পথ দেখায়। স্যার, আপনি আজ আমাদের মাঝে নেই। আপনাকে ছাড়া আমরা দিশেহারা। আপনার মতন শিক্ষক আমাদের সবসময় পথ দেখাতো। আপনার আদর্শে আমরা সবসময় এগিয়ে যেতাম। আপনার দেওয়া শিক্ষা আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপের অনুপ্রেরণা হয়ে থাকবে স্যার। প্রিয় ছাত্ররা, কেঁদো না। আমার দেহ হয়তো আজ তোমাদের মাঝে নেই, কিন্তু আমার আত্মা, আদর্শ সবসময় তোমাদের সঙ্গে থাকবে। জ্ঞান ও মানবতার পথে এগিয়ে যেতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই এই শিক্ষা ও দর্শনের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে।